ভোটের ট্রেনে উঠল বাংলাদেশ। শেষ হলো মনোনয়নপত্র জমা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের মোট ৩০০ আসনে বিএনপি, জামায়াত, এনসিপি সহ সবগুলো রাজনৈতিক দল তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনী জোটের সমঝোতা হলেও বিএনপি ও জামাত আরও কোনো চমক দেখায় কিনা তা নিয়ে রাজনীতিতে এখনও আলোচনা রয়েছে। ইতিমধ্যেই এনসিপি জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতা করেছে। এনসিপির মুখপাত্র হিসেবে দলে ফিরেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদও। আবার জামাত জোট থেকে নির্বাচন করতে অস্বীকৃতি জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেছেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। একইভাবে বেশ কয়েকটি ছোট ছোট দল বিলুপ্ত করে দলীয় প্রধানরা বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন নিশ্চিত করেছেন। সব মিলিয়ে আওয়ামী লীগহীন মাঠেও বেশ জমে উঠেছে আগামী নির্বাচনী ডামাডোল। দর্শক, স্বাগত আজকের এখন প্রকাশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। আজ আমরা আলোচনার নাম দিয়েছি জংশনে ভোট। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন নাগরিক ঐক্যের সাবেক নেতা ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। আপনাকে স্বাগত। জাহিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একদম সর্বশেষ যেটি খবর সেটি হলো এনসিপির মুখপাত্র হিসেবে দলে ফিরেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক ছাত্র হিসেবে যিনি উপদেষ্টা পরিষদের সুযোগ পেয়েছিলেন, এবং তিনি এই দলের নির্বাচন কমিটির দায়িত্ব পালন করবেন। তবে নির্বাচন করছেন না, যদিও তিনি 2টি আসন থেকে মনোনয়ন নিয়েছিলেন। জমা দিয়েছিলেন কিনা সেটি আর এখানে প্রশ্ন নেই, যেহেতু তিনি নির্বাচন করছেন না। কেন তিনি নির্বাচন করছেন না? ধন্যবাদ। অনেকগুলো কথা আছে, মেইন স্ট্রিমের নিউজ আছে। একটু নিউজ দিয়ে শুরু করি। কয়েকদিন আগে একটা প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক একটা নিউজ করেছে, 2 ছাত্র উপদেষ্টা যারা সর্বশেষ ছিলেন, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, এই দুজন যুক্ত করি, তারা কিন্তু উপদেষ্টা থেকে পদত্যাগ করেছিলেন নির্বাচন করবেন এজন্যই। কারণ বলা হয়েছে যে এই উপদেষ্টা পরিষদে থেকে নির্বাচন করা যাবে না। এটারও বাইরে ব্যাপার আছে। জানা মাহফুজ আলম, আমরা এটাও পত্রিকায় পেয়েছি, উনি নির্বাচন না করে আর করার শর্তে থেকে যেতে চেয়েছিলেন, কিন্তু তাকেও থাকতে দেওয়া হয়নি। মানে ডক্টর ইউনূসের সরকার মনে করেছে ছাত্ররা থেকে যাওয়া নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে, এবং এটার স্বীকৃতি যারা মাহফুজ দিয়েছেন, আমি ওই জায়গায় আসবো। তো এই দুইজনের ব্যাপারে জামায়াত ইসলামীর শক্ত রিজার্ভেশন আছে, এরকম একটা আলাপ এসছে মানে একদম মেইন স্ট্রিম একটা পত্রিকায়। জানাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুর্নীতি করেছেন কিনা, করলে কতটুকু করেছেন, ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু উনি বিতর্কিত হয়েছেন এবং পলিটিক্সে পারসেপশন ম্যাটার্স। আর জানাব মাহফুজ আলম বিশেষ করে মওদুদিবাদ এবং জামায়াতে ইসলামী নিয়ে একাধিক স্ট্যাটাস দিয়েছেন, যেটা জামায়াতে ইসলামীকে ক্ষুব্ধ করেছে। শর্ত দিয়েছে কিনা জানি না, জামাতকে ক্ষুব্ধ করার মতো স্ট্যাটাস তিনি দিয়েছেন ফর শিওর। এখন যেটা দাঁড়ালো, এই দুইজনকে যদি নমিনেশন জামাত দিতে না চায়, তাহলে নির্বাচনে না যাওয়া তাদের জন্য ভালো। আর একই সাথে আমি আবার মনে করি যারা আসিফ মাহমুদ যে দুটো জায়গায় নমিনেশন নিয়েছেন, উনি বিশেষ করে কুমিল্লারটা সম্পর্কে বলাই হয় যে ওখানে এত শক্তিশালী একজন প্রার্থী আছেন, দীর্ঘকাল যিনি ভোটে নির্বাচিত হচ্ছেন, খুব ভালো কিছু হতো না, বা এখানেও হতো না। তো নির্বাচন করলেন, কিন্তু খুব ভালো ফলাফল করা গেল না। ঢাকায়ও জামায়াতের তো খুব স্ট্রং গ্রাউন্ড নাই, জামায়াতের কিছু পকেটস আছে, তারা কিছু সিট পেতে পারে, কিছু ভালো ভোট পেতে পারে, এবং সেটা ঢাকা না। আর আসিফ মাহমুদের যে ব্যক্তিগত ইমেজের ভোট পুল করা, আমি মনে করি সেই সক্ষমতা অনেক কমে গেছে। আমি যদি তুলনা করি, যেমন নাহিদ ইসলাম, উনিও ক্যাবিনেটে ছিলেন, কিন্তু ওনার ওই জায়গাটা মোরলেস অক্ষত আছে। নাহিদ ইসলাম এখনও মানুষের সামনে সেই পার্সন হিসাবে আছেন, আর যারা ক্যাবিনেটে যান নাই অন্য নেতাদেরও আছে। আসিফ মাহমুদ সেটা হারিয়েছেন। তো সব কিছু বিবেচনায় আপনি নির্বাচন করলেন, কিন্তু ডিজাস্টার হলো। এটার চাইতে না করা ভালো, একটা ভালো পদ নিয়ে থাকা ভালো। এখানে একটু যোগ করি, আমি একটু বলছি, একটা বলে রাখা ভালো। আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলছিলাম যে এই 2 উপদেষ্টা খুব অ্যাক্টিভলি এনসিপির সাথে জড়িত আছেন। যেন মাহফুজ আলম গতকাল একটা স্টেটাসে দ্ব্যর্থহীন ভাষায় স্বীকার করেছেন 1.5 বছর থেকে কিভাবে তিনি এনসিপিকে গ্রুম করার চেষ্টা করেছেন, কিভাবে তাদের পলিসি সহ বিভিন্ন জায়গায় সাহায্য করেছেন, অ্যাক্টিভলি পেরে ওঠেন নাই। উনি এক ধরনের দুঃখ দেখেছেন। উপদেষ্টার আসনে বসে, উপদেষ্টার আসনে বসে উনি দল বানিয়েছেন, এটা স্বীকৃতি উনি দিয়েছেন। তো যাই হোক, উনি চাইলেও আর ওখানে উনি আজকে সর্বশেষ আরেকটি স্ট্যাটাস দিয়েছেন, নতুন একটি দল খোলার একটি ইঙ্গিত মতো দিয়ে। এটা গতকালও ছিল, আজও আছে। ওই যে একটু মধ্যপন্থার কথা আছে, মধ্যপন্থী যারা আছেন, যারা একটু সরব হয়েছেন। এনসিপি, আমি বলছি না এই জোটের মাধ্যমে তারা পুরো ডানপন্থী হয়ে গেল, কিন্তু ডানপন্থার লোকজনের সাথে গেছে যেহেতু, মধ্যপন্থীরা যেহেতু ক্ষুব্ধ হয়েছে, একটা অপশন থাকতেও পারে সামনে। আচ্ছা তাহসিন, আপনারা তো এনসিপি থেকে আছেন, এনসিপিতে না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন নির্বাচন করছেন না? দলে ফিরেছেন তিনি, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার অত্যন্ত সম্মানের, আমার সাথে যিনি আলোচনায় আছেন। দেখুন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনি এটা নতুন ডিবেট না, আসলে আমরা লম্বা সময় ধরেই এই আলোচনাটা করেছি যে
তিনি দলে ফিরবেন, কিছু বিতর্ক ছিল তিনি ফিরবেন না, বেশ কিছু অভ্যন্তরীণ কিছু ইস্যু ছিল, এগুলো আসলে খুব মানে আমার কাছে মনে হচ্ছে খুব অস্বাভাবিক কোনো ঘটনা না এখানে। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করেছিলেন নির্বাচনকে কেন্দ্র করেই, এবং পরবর্তী সময়ে আমাদের সাথে স্পেশালি দলের আহ্বায়ক এবং আমাদের অন্যান্য যেই লিডারশিপ আছে তাদের সাথে ক্রমাগত আলোচনার মাধ্যমে আমাদের কাছে একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে যখন দলের একেবারে পুরো টপ অর্ডার তারা যখন নির্বাচনী মাঠে থাকবে এবং পুরোটা সময় জুড়ে যখন গণসংযোগ থেকে শুরু করে এই নির্বাচনকে সাকসেসফুলি এক্সিকিউট করা, এটা একটা বড় কর্মযজ্ঞ। তো এই পুরো কার্যক্রমটা পরিচালনা করার জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে তারা মাঠে থাকলে দল এবং নির্বাচন পরিচালনার জন্য ড্রাইভিং ফোর্সে আসলে একটা বড় ভ্যাকিউম তৈরি হতে পারে। তো পরবর্তীতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে যখন এই প্রসঙ্গে একেবারে সরাসরি দলের যখন টপ লিডারশিপ যখন তার সাথে আলোচনা করে এবং তাকে এই প্রস্তাবনাটা দেওয়া হয় যে তিনি এই ড্রাইভিং ফোর্সে তিনি এই স্যাক্রিফাইসটা করে, এটা কিন্তু আপনাদেরকে আসলে এই জায়গাটা পয়েন্ট শুড বি নোটেড আর কি, এই স্যাক্রিফাইসটা তিনি দলের জন্য করবেন কিনা, বৃহৎ স্বার্থে এনসিপির জন্য করবেন কিনা, তিনি কিন্তু এই ত্যাগটা স্বীকার করেছেন। আমি একটু জাস্ট আপনাকে বলি যে দেখেন ভোটের মাঠে তো আসলে মানে আমরা সর্বোচ্চ এখন অ্যাজিউম করতে পারি, মানে আমাদের এই পারসেপশনটা আমরা সেট করতে পারি, কিন্তু আপনি দেখবেন খেয়াল করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু ঢাকা 10-এ কিন্তু তিনি রীতিমতো নির্বাচনী প্রচার প্রচারণা ছিলেন। আপনি যদি তার সোশ্যাল মিডিয়া এবং ইভেনচুয়ালি বিভিন্ন সময় মিডিয়া যদি আপনি ঘেটে থাকেন আপনি দেখবেন যে তিনি অ্যাক্টিভলি ওইখানে পারফর্ম করছিলেন এবং উনি প্রচার প্রচারণার জন্য মানে অলমোস্ট রেগুলারলি কিন্তু দেখেছি আমরা একদম ফজরের পর থেকে আমরা দেখছিলাম রেগুলারলি ভোটারদের কাছে যাচ্ছিলেন। কাজেই মানে ওটা তার একেবারেই আলটিমেট একটা জায়গা ছিল যে তিনি ওখান থেকে ইলেকশন করবেন। পরবর্তী সময়ে দলকে বিবেচনা রেখে এই যে পরিস্থিতি এখন যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে এটাকে কনসিডার করে উনি কিন্তু দলের স্বার্থে এবং একটা ভালো নির্বাচনের স্বার্থে এনসিপিকে একটা ভালো আপার হ্যান্ড দেওয়ার জন্য তিনি কিন্তু এই ড্রাইভিং সিটে এসে বসেছেন। এবং আপনি খেয়াল করবেন দুটো খুবই কিন্তু বড় পোস্ট, কারণ দেখবেন আপনি যখন নির্বাচনের মাঠে আমরা বিএনপি জামাতেও দেখেছি সেখানে অনেক বড় বড় নেতারা রয়েছে যারা ভোট করছেন না। দেয়ার আর মেনি, এবং যখন মুখপাত্র বলা হচ্ছে এবং তাকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বলা হচ্ছে, কাজেই এখন থেকে কিন্তু মিডিয়া কমিউনিকেশন থেকে শুরু করে আপনার আদার পিআর স্ট্র্যাটেজি থেকে শুরু করে সব কিছুই মানে এই পুরো একটা বিরাট কর্মযোগ্য তার হাতে। আমার কাছে মনে হয় যে মানে এটা নির্বাচন করা থেকে খুব একটা কম কিছু না কিন্তু, কারণ তিনি নতুন করে দলে এসেছেন, এতদিন দলে ছিলেন না, এখন যে লেভেল ইন্টারাকশন তার দলের কর্মীদের সাথে হবে এটা একটা বড় কথা বলছিল যে ডানপন্থা হওয়ায় অনেক মধ্যমপন্থার নেতারাও যেতে চাচ্ছেন না সঙ্গে এই সমঝোতায়, মানে শুধু কি ডানপন্থীর লোকজনই এই যে সমঝোতাটি হলো জামাতের সঙ্গে তারাই যাচ্ছে নাকি মধ্যমপন্থার লোকজনও যাচ্ছে? না দেখেন এইখানে একটা খুবই সিগনিফিকেন্ট ঘটনা আপনাদেরকে কনসিডার করতে হবে। ওয়েন ইউ উইল কনসিডার এই পার্টিকুলার জোটকে যখন আমরা ডানপন্থা হিসাবে কনসিডার করবেন, আপনি তখন কর্নেল অলি সাহেবকে কি দিয়ে কনসিডার করবেন? আপনি যদি হিস্ট্রি একটু ফলো করে দেখেন 2006 সালে কিন্তু এই কর্নেল অলি, আমি সর্বোচ্চ সম্মানের সাথে বলছি, উনি কিন্তু জামাতের সাথে জোটের বিতর্কেই কিন্তু তিনি বিএনপি ছেড়েছিলেন এবং পুরো দল নিয়ে বিএনপি ছেড়েছিলেন এবং পরবর্তীতে 2008 সালে উনি স্বতন্ত্র নির্বাচন করেছেন এবং এই লম্বা সময়ের যে যাত্রা, এই পুরো যাত্রার পর তিনি কিন্তু এখন আবার আপনি খেয়াল করে দেখেন 2025-এ আমরা দাঁড়িয়ে কিন্তু আজকে দেখছি যে মানে কর্নেল অলির মতন যিনি একজন মানে সর্বোচ্চ ফ্রন্টলাইনার মুক্তিযোদ্ধা, বাংলাদেশের ওয়ান অফ দি মানে কি ফিগার্স যাদেরকে আমরা সর্বোচ্চ সম্মানের সাথে কনসিডার করি, যাদেরকে বাদ দিলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে, তারা কিন্তু জামাতের এই জোটে যোগ দিচ্ছে। কাজেই আমার কাছে মনে হয় যে এটাকে এখন আর ডানপন্থা, এবিপার্টি সেখানে আছেন এবং শুধু ডানপন্থা বলে আমার কাছে মনে হয় না যে এটাকে ফ্রেম করার সুযোগ আছে, কারণ আপনি যদি একটু খেয়াল করেন আপনি দেখবেন যে জামাত ইসলামী কিন্তু ইভেনচুয়ালি তার পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে মারাত্মক রকম পরিবর্তন এনেছে এবং তারা যে আসলে মানে একটা সেন্ট্রিস্ট পলিটিক্স তারাও বাংলাদেশে করতে চায় এবং ডিফারেন্ট অ্যাপ্রোচে ডিফারেন্ট ওয়েতে তারা যে করতে চায় এ ধরনের কিন্তু একটা মেজাজ আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে। কাজেই আমাদের কাছে মনে হয় না যে এটা একেবারে ফার রাইটিস্ট কোনো পার্টি বা ফার রাইটিস্ট কোনো উইং বা কোয়ালিশন, রাদার আমাদের কাছে মনে হয়েছে যে না, তাদের সাথে একটা মানে একটা মাঝামাঝি জায়গায় থেকে কথা বলার একটা সুযোগ এখন আছে ভোটের মাঠে। জি যদি এটি তো তাহসিন বেশ কিছু কথা বলছিল রাইটিস্ট বা মধ্যমপন্থা যেটাই হোক, এর সঙ্গে আমার যেটি প্রশ্ন, এই যে নতুন যে জামাতের সঙ্গে যে জোট বলি বা সমঝোতা বলি যে নামেই বলি, এটি কি বিএনপিকে নতুন করে কোনো ভাবনায় ফেলবে কি না? আপনারা যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন আপনার সেটি মত কি? আমি সে উত্তর জানবো। দর্শক তাই ছোট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন।
বিরতির পরে কথা বলছিলাম জংশনে ভোট নিয়ে। আমরা ছিলাম ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে। আমরা জানতে চাচ্ছিলাম নতুন যে জোটটি হলো, এখন পর্যন্ত এটি 10 দলীয় জোট রয়েছে, এটি সম্ভবত আরও এর পরিধি বাড়ছে, আমরা তেমনটি বিভিন্ন জায়গা থেকে সূত্র থেকে জানলাম। এই জোটে একদিকে যেমন জামাত তো রয়েছেই, এর পরে এই 24 আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে এনসিপি যুক্ত হয়েছে, আবার কর্নেল অলির মতো বর্ষিয়ান নেতা রয়েছেন, আবার এখানে যদি এখন এবি পার্টি আসে, আবার ইসলামী ধারার বেশ কয়েকটি দল রয়েছে। মানে বিএনপির জন্য একটি ভোটের মাঠে হুমকি হয়ে দাঁড়াতে পারে কিনা? আমি তার আগে একটা ওই ডানপন্থার আলাপ একটু যোগ করতে চাই তাহসিনের সাথে। সেটা হলো, আমি এই মুহূর্তে একটা হেডলাইন পড়ছি, জোটের পক্ষে যেই প্রার্থী থাকুক তার পক্ষে আমরা কাজ করব, নাহিদ বলছেন। ধরুন 30টা সিটে, এর বাইরে তো সবগুলো বিভিন্ন দল থেকে আসবে। জামাত মানে 30টা হয়তো এনসিপি পাবে। জামাতকে আমি ডান মনে করছি, জামাত ছাড়া এখানে ফার রাইট দল আছে, জামাতকে আমি ফার রাইট বলি না। জামাত স্টিল যে ধরনের তার রেটরিক আছে, তার গঠনতন্ত্র আছে। ফার রাইট মানে কীরকম? খেলাফত কায়েম করবে, শরিয়া আইন না, খেলাফত কায়েম করবে ঘোষিত। আফগানিস্তান ঘুরে আসা নেতা আছেন এখানে, ওখানকার কিভাবে খেলাফত কায়েম হয়েছে এবং সেটা একটা আইডিয়াল জায়গা হতে পারে। এমন দল আছে যেখানে উনি আফগানিস্তানের ইসলামী শাসন যেভাবে কায়েম আছে সেটাকেই সঠিক শাসন বলে মনে করেন। আচ্ছা, এবার একটু খেয়াল করি তো, যে প্রার্থী থাকুক, অন্য কোনো দলের নেতারা কখনো যায় নাই, জামাত বা বিএনপি? না, ওইভাবে যায় নাই। অন্তত এই যে এখন যে তালেবান শাসন আছে, এর সাথে তো বাংলাদেশের কোনো রকম কোনো সম্পর্কই নাই। যে কয়টা দেশের সাথে তার কূটনৈতিক সম্পর্ক আছে, বাংলাদেশ তার মধ্যে নাই। আচ্ছা, নাই। জি, এগোই। আচ্ছা, এখন একটা জায়গায় কি চিন্তা করুন তো, এনসিপি ক্যাম্পেইন করছে এদের পক্ষে। এরা এখন একটা কমন ম্যানিফেস্টোর মতো আলাপে আছে, কিন্তু তাদের ইডিওলজিক্যাল জায়গা তো আছে। একটা রাজনৈতিক দল আছে যারা তাদের সংবাদ সম্মেলন করে নারী সাংবাদিকের প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করেছেন। এখন এনসিপির সদস্যরা, উনি বা এনসিপির একটা জিনিস আমার কাছে অসাধারণ লাগে, আমি এটা অনেক জায়গায় প্রশংসা করেছি, মানে এক ঝাঁক তরুণী আছেন, ইয়াং নারীরা নেতৃত্ব দিচ্ছেন, যারা তাদের কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছাড়া রাজনীতি করছেন। এখন এই নারীরা ওই দলগুলোর পক্ষে, তার পক্ষে ভোট চাইবেন, তার পক্ষে ক্যাম্পেইন করবেন, পরিস্থিতিতে কিন্তু এখন ওই জায়গায় দাঁড়াচ্ছে। সেই কারণে আমি বলছি, নির্বাচনে জোট হলেও এটা ইডিওলজিক্যাল জোট না বলে ব্যাপারটা এত সিম্পল না। এই জিনিসগুলো ভোটারদের সামনে আসলে আসতে থাকবে। এনসিপি, এবার আপনি বলছেন কতটুকু চ্যালেঞ্জ হবে? তার আগে একটু এই উত্তরটা জেনে আসি না হাসনাদের কাছ থেকে, তাহসিনের কাছ থেকে। দেখেন, এইখানে আমার কাছে মনে হয় যে এই পয়েন্টে একটা বাইনারি পলিটিক্স আছে। যেমন দেখেন, এই পলিটিক্সটাই আমরা ভাঙতে চাইছি। আপনি কিন্তু দেখেন একদম খারিজি করে দিচ্ছেন, আলাদা করে দিচ্ছেন, বাংলাদেশ থেকে বের করে দিচ্ছেন, বাংলাদেশের বিরোধী শক্তি বানিয়ে দিচ্ছেন, বাংলাদেশের কমপ্লিট কনস্টিটিউশন মেনে বাংলাদেশের পলিসি, বাংলাদেশের ফিলোসফি, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভোটের রাজনীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ডেমোক্রেসি, দ্য প্রসেস অফ ডেমোক্রেসি, এই সব কিছু মেনে এই রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতি করতেছে কিনা। কাজেই দেখেন, নিবন্ধিত দল মানে কতটা, মানে আমরা যদি এইভাবে করে, মানে যদি আমরা যদি এইভাবে করে যদি ব্লক করে দেই, আনফর্চুনেট কি হয় দেখেন, এই ব্লকগুলোর কারণে মানে আমরা এদেরকে লিমিটেড করে দেই। সবসময় লিমিটেড করে দেওয়ার কারণেই রেডিকালিস্ট কনসেপ্টটা কিন্তু চাওর করে। আপনাকে সারফেস করে দিতে হবে বাংলাদেশের সাথে। সবচেয়ে বড় দেখেন, আমি খুব ইজি কাউন্টার করি, সেটা হচ্ছে যে খেলাফতের সাথে ডেমোক্রেসির সম্পর্ক কি। যারা খেলাফত কায়েম করতে চায় এরা ডেমোক্রেটিক প্রসেসকে এগ্রি করে না। কিন্তু আপনি ইডিওলজিক্যাল ডিবেটে আছেন, তো লেটস টক অ্যাবাউট দি ইডিওলজিক্যাল পার্সপেক্টিভ। যারা খেলাফত কায়েম করে, আপনি যত খেলাফতি সংগঠন আছে, আপনি সবার ম্যানিফেস্টো, সবার প্রসেস অফ ওয়ার্ক আপনি পুল করেন, ঘুরেন, দেখেন, পাতা উল্টান, দে ডু নট এগ্রি উইথ ডেমোক্রেসি। বাট এখানে যতগুলো পার্টি আছে, দে ডু এগ্রি উইথ ডেমোক্রেসি, দে আর কন্টিনিউয়াসলি পার্টিসিং ইন ইলেকশনস। শুধু একবার না, জামাত ইসলামী স্বাধীনতা যুদ্ধের আগেও ইলেকশনে পার্টিসিপেট করছে, স্বাধীনতা যুদ্ধের পরে যখন ওই শর্ত মেনে নিবন্ধন হয়েছে। আমি একটু বলি, স্বাধীনতা যুদ্ধের পরে যখন এই দেশকে তারা তো মেনে রাজনীতিতে আসছে, জিয়াউর রহমান নাগরিকত্ব ফিরিয়ে দিলেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগের সাথে, যেমন এই যে ভাই বলতেছিলেন যে এটা কি ডিসকমফোর্ট হবে কিনা আমাদের জন্য, আমরা তো এই জোটটা জেনে করেছি যে আমরা আসলে এই বাকি দলগুলোর জন্য আমরা ভোট চাইবো কিনা। আমরা ভোট চাইবো। আওয়ামী লীগের সাথে তাদের অ্যালায়েন্স ছিল, বিএনপির সাথে অ্যালায়েন্স ছিল। আপনি যদি বিএনপিতে এখনো বেশ ক্ষমতার পাঁচ, আপনি যদি ক্ষমতার 5 এবং পরবর্তী 16 বছর আন্দোলনের 16 বছর শেষ অবধি বিএনপির সাথে তাদের একটা বড় শক্তি একসাথে ছিল। আমরা বেগম খালেদা জিয়াকে জামাত ইসলামীকে ওন করতে দেখছি আনফরচুনেটলি। এখন যদি বলি আনফরচুনেটলি, তাহলে শব্দটা কেমন শোনাবে? তাহলে তো বলতে হয় ফরচুনেটলি, কারণ আপু সেন নেত্রী ছিলেন। তিনি আমার নিজের কানে শোনা, তিনি কারণ বাজারে দাঁড়ায়া জামাত ইসলামী নেতাদের ছবি দেখায় বলছেন যে এরা কেউ
আপনার ওয়ার তার জোটেই তো তারা ছিলেন, তার এখন মন্ত্রিপরিষদে এটা কি ছিলেন। শুধু, রাকিব ভাই প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়, এটা কি শুধু পলিটিক্যাল ন্যারেটিভ নাকি বিএনপির পজিশন? এটা কিন্তু আমাদের বোঝাটা জরুরি। It জাহিদ ভাই, was the political position narrative of- না position? এটা বিএনপির পজিশন ছিল আচ্ছা এবার দু একটা এবং আপনি তাদেরকে মন্ত্রীও বানাইছেন। কাজী দেখেন, আমি একটু ভাই প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ, আমি একটু শেষ করে দিই। কাজী শেষ করো, দেখেন, শেষ করো। এই যে খেলাফতি সংগঠন, এরপর হচ্ছে এরা ধরেন খুব কনজারভেটিভ। আমি আপনাকে বলি তাহলে তো এটা এনসিপির জন্য একটা বেটার ফিল, আমাকে আজকে একটা বেটার আপার হ্যান্ড এখানে দিচ্ছে যে এই সমস্ত সংগঠনে দাঁড়ায়া আমরা আমাদের নারী প্রার্থীদেরকে সেখানে পুশ করতে পারছি। আমার নারী প্রার্থীরা সেখানে যাবে, আমরা যত করে সংবাদ সম্মেলন করব, উই উইল টক, উই উইল পুশ, যেখানে নারী সাংবাদিকরা আসবে এবং ওইখানে নারী সাংবাদিকদের সাথে আমরা কথা বলবো, ওই জোটের ময়দানে বসে। ভাই এই বাংলাদেশটা চাই আমি, জি এই বাংলাদেশের জন্যই আমরা ফাইট করতেছি। কাজে তাদেরকে মাইনাস করতে চাই না, তাদেরকে যাতে যখনই 8 দলের সংবাদ সম্মেলন হয় জি, জি। তখন কিন্তু নিশ্চয়ই নারী সাংবাদিকরা যায়, আমাদের সহকর্মীরা সেখানে যেয়ে থাকে। সেটা 8 দলের ক্ষেত্রে হতে পারে, তাদের এক্সক্লুসিভ না, আপনি খোঁজ নিয়ে দেখবেন। আমি নাম বলছি না দলের। তাহসিন একদম আমাকে ভুল জায়গায় ইন্টারপ্রিট করলেন। প্রথম কথাটা হচ্ছে খেলাফতের কথা বাংলাদেশে বলছেন, আমি এই দাবি করি এইসব দলের বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে কিনা এটা একটা ভ্যালিড প্রশ্ন, কারণ আপনি আমার কনস্টিটিউশনের সাথে কনফার্ম করেন না। আমি ভুরি ভুরি উদাহরণ তুলে দেখাতে পারবো, খেলাফত না ইভেন শরিয়া আইনের কথা আপনি বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে থেকে বলতে পারেন না। জামাতের একাধিক নেতা আমার পাশে বসে বসে এগুলো বলে গেছেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এখন এই কথাগুলো কি না, আসছি। জাহিদ ভাই, বিএনপি বা আওয়ামী লীগ তারাও কি বিভিন্ন সময় বলে আসছে না যে না। জিতলে কোরআন সুন্নাহর ওরা ঠিক দেশ শরিয়া কায়েম চালাবে? করবো বলেননি, শরিয়া কায়েম করবো বলেননি। এবং রাকিব যারা ভাই, বলছেন আমি যারা একদম- বলছেন প্রত্যেকটা একদম প্রবলেমেটিক, BNP অফিসিয়াল পেজ, প্রত্যেকটা প্রবলেমেটিক। আমি একটু হ্যাঁ, তোমার সময় আমি দেখে, ইয়ে করি না, আমি একটু শেষ 10 সেকেন্ডে বলেন। জাস্ট অফিসিয়াল পেজে দেখেন, একদম অফিসিয়াল পেজে সেখানে বলা হয়েছে, এটা মির্জা ফখরুল ইসলাম সাহেবের উদ্ধৃতি, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে কোরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি। একদম অফিসিয়াল পেজ, ভ্যালিডেট পেজ, এখনো টিক মার্ক আছে নামের পাশে। আচ্ছা, আমি এটা আসছি। জামাত ইসলামী বললে দোষ হয়ে যায়। আমি আসছি। আমি জামাতকে ডিফেন্ড করতে বসি নাই না, কিন্তু। আমি আসছি না, ঠিক আছে। আমি আসছি। নাম্বার 2 হচ্ছে যারা এই ইসলামী রাজনীতি করছে তাদেরকে খারিজ করার কথা হয় নাই, কিন্তু সারা পৃথিবীতে নানা রকম ডান থেকে শুরু করে বাম পর্যন্ত নানা রকম দল থাকে। আপনি কার সাথে জোট করছেন, প্রশ্ন হচ্ছে জোট নিয়ে। আমি কি বলেছি খেলাফত মজলিসকে বন্ধ, ওর নামের মধ্যেই কিন্তু খেলাফত আছে, খেলাফত মজলিসকে বন্ধ করে দিতে হবে, ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করতে হবে বলি নাই। তাহসিন কিন্তু এটাকে টুইস্ট করছেন, আমি তাকে সেটা বলি না। আমি বলছি না, মানে আমি পারসেপশনটা বলছি, এরকম ভাবে ইটস নট মাই পারসেপশন। আমি বলছি আপনি কার সাথে জোট করছেন সেটা ম্যাটার করে। আচ্ছা, আরেকটা জিনিস জরুরি, বিএনপির সাথে আলাপ আনলেন না, বিএনপি না জামাতকে নিয়েছিল, জামাত বিএনপির সাথে কথা বলে বলে 15-20টা সিট নিত, আর এনসিপি কথা বলে বলে জামাতের কাছ থেকে 30টা সিট নিচ্ছে। ডিফারেন্স আছে। আপনি ওর লেড একটা জোটের পার্ট হচ্ছেন, মাইনর পার্টনার। আপনাকে সে সিট দিচ্ছে, সাম সিটস, এটা দিয়ে আপনাকে দলে নিচ্ছে, আর বিএনপি জামাতকে সাম সিটস দিয়েছিল, সেই কারণে ওটা বিএনপির ড্রাইভিং সিটে থাকা জায়গা, এটা আপনার তা না। আপনি না পেরে জামাতের ভোট নিয়ে জিততে যাচ্ছেন, সমস্যা নাই। ওনারা ওনাদের বিএনপির সাথে না পেয়ে চেষ্টা করেছেন, কিন্তু আমি বলছি পার্থক্যটা আবারও বলি, জামাত বিএনপির সাথে থাকায় কি হয়েছিল, বা জামাত আওয়ামী লীগের সাথে একসময় আন্দোলন করেছে, ওর সাথে গেছে, আর এনারা জামাতের সাথে গেছেন। সো একদম ক্লিয়ার একটা ডিফারেন্সের জায়গা আছে এখানে। যে কথাটা বলতে চাচ্ছিলাম, এতেও এটা তাদের সিদ্ধান্ত, তাদের জায়গা। আপনি যে প্রশ্ন করছেন আমি সেই প্রশ্নটার জবাব দিতে চাই, সেটা হলো বিএনপির জন্য কি হবে। এই জোট করায় কার কার লাভ হচ্ছে বলছি, মানে জামাতের লাভ হয়েছে, এনসিপির জন্য আমি মনে করি একটা ডিজাস্টার হয়েছে। সময় বলবে আমাদের এই কথাগুলো সঠিক কিনা, কারণ এনসিপিকে আমরা যে জায়গায় দেখতে চেয়েছি, এনসিপির সাথে ধরুন বিএনপির সাথে একটা জোটের আলাপও হয়েছে, এটা জাস্ট একটা নির্বাচনে কে কত সিট পেতে পারে সেই আলাপ। বিএনপির সাথে জোট আলাপের কথা এনসিপির টপ লিডারশিপ অস্বীকারও করেন নাই, তারা জানিয়েছেন ওখানে তাদের যথেষ্ট সংখ্যক সিট পায় না। বরং ওই যে বিএনপি যেহেতু একটা সেন্ট্রিস্ট দল, দুর্নীতিবান আনার অভিযোগ আপনি করতে পারেন, কিন্তু ইডিওলজিক্যালি একটা সেন্ট্রিস্ট দল, সো ইডিওলজিক্যালি তার সাথে যাওয়ার কথা ছিল, এটা হয় না, ওনারা ওখানে গেছেন। জামাতের লাভ যেটা হয়েছে, জামাতের নেতৃত্বে এর আগে যারা ছিলেন একটা ছোট দল ছাড়া মূলত সবাই ইসলাম ভিত্তিক দল ছিলেন, ফলে ইসলামী একটা জোট, এটা দেশে এবং বিশেষ করে দেশের বাইরে একটা বাইনারি তৈরি হচ্ছে, বিএনপি বনাম ইসলামিস্ট, এটা জামাতের জন্য ক্ষতিকর হতে পারত। জামাত এনসিপিকে পেয়ে সিট অনেক বাড়বে আমি মনে করি না, সরি, কিন্তু এই যে একটা দুর্নাম বদনাম আছে, এটা জবাব সে দেয়ার সুযোগ পেল, এটা তার জায়গায় সুবিধা হবে। এনসিপির ক্ষেত্রে প্রবলেমের কথা যেটা বললাম, ওই যে এনসিপিকে, হ্যাঁ, এনসিপির মধ্যে যারা এই যাওয়াকে কোনোভাবেই প্রবলেম্যাটিক দেখবে না তারা তো আছেই, আবার এনসিপির সমর্থক, আমি যারা এনসিপি
সদস্য বা কর্মী তাদের কথা বলছি না, সমর্থকদের মধ্যে এনসিপি একটা, কারণ তারা মধ্যপন্থার কথা বলেছেন, একটু বলি যে মধ্যপন্থার কথা বলতেছেন তারা, শুধুমাত্র জামাতও না, আবারও বলছি জামাতের চাইতেও অনেক ফার রাইটরা এই জোটে আছে, সেটা তাদের জন্য সুনামের ক্ষতি করতে পারে। জি, একটু তাহসিন আপনার কাছে যাবো, আমি জানতে চাইবো যে তিনি বেশ কয়েকটি প্রশ্ন রেখেছেন আমার কাছে, যেটি সাথে একটি প্রশ্ন সেটি হলো যে আমরা দেখলাম গতকাল যখন আপনারা জামাতের সঙ্গে যাওয়ার ঘোষণা দিলেন, অনেকেই এই কথাই বেশি বলছে যে এনসিপির ক্ষতি হয়ে যাচ্ছে, কিংবা আপনাদের প্রতি অনেকের আমরা বেশ দেখলাম যে বেশ ভালোবাসা স্নেহ বেড়েও গেছে, এই চলে যাওয়ার পরে যে একটি ব্যথা অনুভব, সেই ব্যথাটাও দেখলাম যে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন সমাজে বেড়ে গেল। মানে হঠাৎ করে কি আপনাদের প্রতি ভালোবাসা বাড়লো নাকি অন্য কোনো বিষয়, আমি সেই উত্তর জানাতে আসেন দর্শক। তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আবার ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি নিয়ে। আমরা ছিলাম তাহসিন রিয়াজ। আপনার কাছে জানতে ছিলাম যে জাহিদ ভাই দাবি করেছেন যে যে নির্বাচনী সমঝোতার জোট হয়েছে জামাত সহ 10টি দলের সঙ্গে, তাতে জামাতের অনেক লাভ হয়েছে, এনসিপির ক্ষতি হয়ে গেছে। ক্ষতি জেনেও আপনারা এই জোটে কেন গেলেন? না, এটাই হচ্ছে মানে ম্যাটার। এটা হচ্ছে জাহিদ ভাইদের এটা একটা অ্যাজাম্পশন, একটা পারসেপশন বা একটা স্পেকুলেশন যে এটা এনসিপির ক্ষতি হয়েছে। এটা শেষে ভুলও প্রমাণিত হতে পারে, এটা সবসময়, মানে দ্যাটস দি থিং, মানে এটা তো ওনার একটা অ্যাজাম্পশন। কাজেই আমি কিন্তু এখন আমি কি দাঁড়ায় বলতে পারবো যে আমি একদম রাইট করছি? না, আমরাও তো একটা পারসেপশন, একটা ক্যালকুলেশনের উপর আমরা এই জোটটাতে গেলাম। কাজেই দেখেন আমাদের ক্যালকুলেশন এটা রেজাল্ট পজিটিভ, জাহিদ ভাইদের ক্যালকুলেশন এটা রেজাল্ট নেগেটিভ। কাজে এই জায়গাটাতে আমার কোনো বিরোধ নাই, বিতর্ক নাই। এটা তার ক্যালকুলেশন, তার কাছে। কখনো যদি উনি সঠিক হয়, আমি হয়তো কোনোদিন টকশোতে আসলে আমাকে ধরবেন যে তোমার বলছিলাম এই দেখো এখন সঠিক হয়েছে। অথবা কখনো যদি আমি সঠিক থাকি তাহলে আমি হয়তো আইসা জাহিদ ভাইকে একসময় চ্যালেঞ্জ করবো। কাজেই দেখেন এটা আমার কাছে মনে হচ্ছে একটা তার যার অ্যানালাইসিস। এখন দেখেন মানে প্রসঙ্গটা কোথায়, মানে যেই অ্যাজাম্পশনের উপর জাহিদ ভাইরা এই কথাটা বলতেছেন যে মানে এই যে আইডিওলজি বা এই যে আপনার সিস্টেমেটিক্যালি যে আমরা মধ্যমপন্থা, কাজে দেখেন মানে প্রশ্নের উত্তরটা আমি দিই মানে সরাসরি। সেটা হচ্ছে যে বিএনপির সাথে মানে বিএনপি নেতৃত্বের জোটে জামাত গিয়েছিল, জামাত যাক বা জামাতকে কেউ ধরে নিয়ে আসুক, প্রসঙ্গটা ওইখানে না। প্রসঙ্গটা হচ্ছে তার সাথে কোনো আইডিওলজিক্যাল কানেকশন ডেভেলপ করছে কিনা, তারা কি তাদের ভ্যালুস শেয়ার করছে কিনা, তারা কি তাদের ইডিওলজি শেয়ার করছে কিনা। মানে আপনার হাত ধরে আমি আপনাকে কোথাও নিয়ে গেলাম, বা আমার হাত ধরে আপনি আমাকে কোথাও নিয়ে গেলেন, আপনার সাথে সম্পর্ক যদি আমার এই এখন টিভি পর্যন্ত থাকে, বাইরে যদি আমার সাথে কোনো সম্পর্ক না থাকে, তাহলে তো কোনো সমস্যা হচ্ছে না কারো। কে কাকে নিয়ে গেল প্রসঙ্গটাই না, প্রসঙ্গ কিন্তু এখানে আপনি এন্ড রেজাল্টটা দেখবেন। আপনি মানে আমরা যত স্পেকুলেশন দিচ্ছি সবকিছু কিসের উপর ভিত্তি করে দিচ্ছি? এন্ড রেজাল্টের উপর। আপনি ধারণা করে ধরে নিচ্ছেন যে এর রেজাল্ট এটা। কাজেই দেখেন আমার কাছে মনে হয় যে খুব জাস্টিফাইড আর্গুমেন্ট। সেকেন্ড পয়েন্ট আমি আপনাকে বলি যে এখানে দেখেন যে ইসলামী অর্গানাইজেশনগুলোর পয়েন্ট আমরা বলছি, তো বিএনপির সাথে তো এরকম একটা ইসলামিক অর্গানাইজেশন আছে, এবং এই অর্গানাইজেশনের প্রতিষ্ঠা 1919 বা তার আগে পরে আর কি, ওল্ডেস্ট অর্গানাইজেশন। এবং ভারতবর্ষে জি এক্স্যাক্টলি তার পরবর্তী সময়ে, আমি এখন নতুন কোনো বিতর্কে যাচ্ছি না, 71 পয়েন্টে তাদের ভূমিকা কি ছিল, তার পরবর্তী সময় বাংলাদেশে তাদের ভূমিকা কি ছিল, তারা কি ধরনের রাষ্ট্র মানে কল্পনা করে, এবং এই যে অংশটা, এই অংশটা মানে হেফাজত ইসলামের সাথে কিন্তু কানেক্টেড। এখন হেফাজত ইসলামকে অনেক অর্গানাইজেশন রেডিক্যাল বলছে না, আমরা কিন্তু বলি না, এটা বলছে কিনা? তাহলে এখন আমি ওই রেফারেন্স ধরে যদি বলি যে বিএনপি রেডিক্যাল অর্গানাইজেশনকে ছোট রাখছে, আমি সেটা বলতে চাই না, এটা বলাটা সুন্দর না। আমি যেটা বলার চেষ্টা করেছি যে দেখেন বাংলাদেশের সারফেসে প্রত্যেকেরই নাগরিক স্বাধীনতা আছে, প্রত্যেকেরই দলীয় স্বাধীনতা আছে, তো বাংলাদেশ সারফেসে জুড়ে যেতে পারে। এখানে প্রশ্ন আমি ওর প্রশ্ন ধরে করতে চাই, আপনারা জামাতের সঙ্গে যে ফার রাইটিস্ট দলগুলোকে দেখছেন, বিএনপির সঙ্গে যারা যাচ্ছে তাদের দেখছেন না কেন? তাহসিনের প্রশ্ন। আচ্ছা, তার আগে একটা কথা বলি, রাইট নিয়ে কিন্তু কোনো প্রশ্ন হচ্ছে না, একেবারেই প্রশ্ন। ইনফ্যাক্ট এনসিপি কালকে নিজকে ইসলামী ফার রাইট দল আমরা খেলাফত চাইও ঘোষণা করে দিতে পারে, এটা তাদের স্বাধীনতা। আমরা আসলে কি করার চেষ্টা করছি? এটা একটা স্পেকুলেশন, একেবারে সঠিক কথা। আমরা এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা একটা দেখছেন না কেন? আমি কারণটার কথাই বলছি, ওই কারণটাই আসছে। আচ্ছা, তার আগে একটা কথা একটু মনে রাখতে হবে, জামায়াতের সাথে বিএনপি জোট করে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই আলাপ কিন্তু সিরিয়াসলি আছে। জামাত কিন্তু শুধুমাত্র ইসলামী আইডিওলজিক্যাল বা আইডেন্টিটি পলিটিক্স করে তা না, জামাতের 71-এর একটা ভূমিকার খুব সিরিয়াস প্রশ্ন আছে। বিএনপি জোটে নিয়ে জামাত বলে থাকে যে তাদের যে নেতাদের ফাঁসি হয়েছে বিএনপির সঙ্গে জোট করবার কারণেই, নতুবা তাদের হয়তো এখানে যেতে এগুলো হতো না, রাজনৈতিক তাদের দাবি এটা, সেটা তাদের দাবি হতে পারে। কিন্তু আমি বলছি এই যে তাদের দুজনকে মন্ত্রী করেছিল, তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলিয়ে দেওয়া হয়েছিল, এই দুজন মানুষের ফাঁসি হয়েছে, তাদের প্রসিডিউরাল ভুল ছিল। আই রিপিট,
তাদের বিচারে প্রসিডিউরাল ভুল ছিল, এই কারণে তাদের শাস্তির বিরুদ্ধে আমরা কথা বলি। তার মানে কি এই যে এরা কেউ এই অপরাধ করেনি, বিএনপি কিন্তু এনাদেরকে নিয়ে সাথে কিছু ভোটের হিসাব নিকাশের জন্য বিএনপি মাসুল দিয়েছে। নট অনলি দ্যাট, আরেকটু যদি আলোচনা করি, মানে একটা সময় তো 9/11-এর পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, এই যে একটা ন্যারেটিভ ছিল বিএনপির সাথে জোটে থাকার কারণে বিএনপিকে এটার মাসুল দিতে হয়েছে বলে ইন্টারন্যাশনালি বিশ্বব্যাপী যথেষ্ট আলোচনা আছে। সেজন্য বলছি বিএনপি কাজটা করেছে বলে যে ভালো করেছে তা না। এবার আপনি যে প্রশ্নটা করছেন আবারও একই, যে বিএনপি একটা দলকে 4টা সিট দিয়েছে। আমার জায়গায় আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি যে ধরনের পলিটিক্যাল ইডিওলজির জায়গা পছন্দ করি সেখানে এটাকে আমি পছন্দ করি না। কিন্তু এখানে একটা কিন্তু যোগ করতে চাই, সেটা হচ্ছে এই, আবারও বিএনপির সাথে জোটে অন্যরা যারা আছে, মানে পুরো সিটের মধ্যে 4 জন মানুষকে ধরে নিলে 4 জন যদি নির্বাচিত হন, সেই সংখ্যাটা আর আবারও সেই পুরনো কথা, এটা মূলত একটা ধর্মভিত্তিক দলের জোটে এনসিপি গেছে, যারা এনসিপিকে একটা মুখোশ হিসেবে সামনে রাখার চেষ্টা করছে যে দেখো আমাদের মধ্যে মধ্যপন্থী লোকজনও আছে। ওই যে বললাম তারা মাত্র 4 জন, বিএনপি মেইন ফেস, বডি ওটা, বডি ওটা, তারা বিএনপির নামটা নিয়েছে এখানে, ওরা বিএনপি, এবং তারা খুবই সংখ্যায় খুবই ছোট। এটা হলো আবার একটু খেয়াল করি, আপনি ওই যে একটা কথা আছে, আমরা ছোটবেলায় যখন ডিবেট করতাম, মানে একটা আম বাগানের মধ্যে একটা কাঁঠাল গাছ থাকলে ওটাকে কাঁঠাল বাগান বলে না, ওটাকে আম বাগানই বলে, মানে ব্যাপারটা এরকম। আমরা তার এই বিষয়ের প্রশ্ন উত্তর আমরা শুনবো, তবে তার দর্শক আমরা ছোট্ট একটি বিরতি ফিরে সঙ্গে থাকুন। ফিরলাম বিরোধীর কথা বলছিলাম সমসাময়িক রাজনীতিতে, ছিলাম তাহসিন। যে আপনার কাছে জাহেদ বলছিল যে এনসিপিকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে এখানে অন্যান্য ইসলামিক দলগুলো, কেন ব্যবহার হচ্ছেন? দেখেন, এটা আমি একটু ভেঙে বলি, মানে আর একটু ক্লিয়ার হবে। মানে বাংলাদেশে এই জোট, আমি বারবার একটা শব্দ বলার চেষ্টা করেছি, জোট বা রাজনৈতিক সমঝোতা বা ভোটের সমঝোতা, এগুলো অস্বাভাবিক কোনো ঘটনা না, এবং এই প্রক্রিয়াটা খুবই প্রাচীন এবং বাংলাদেশে ওয়েল প্র্যাকটিসড। কিন্তু খেয়াল করে দেখেন একটা ন্যারেটিভ কীভাবে করে এনসিপির উপর চাপানো হচ্ছে, যে রাইট রাইট রাইট, ফার রাইট ফার রাইট ফার রাইট, মানে কি যেন একটা অসাধ্য সাধন হয়ে গেল বাংলাদেশে। এখন আপনি আমাদেরকে এক্সাম্পল দিয়ে বলি, প্রথমত বিএনপিতে তো আমি দুইটা বললামই, জমিয়ত উলামা বাংলাদেশ, 2টা রাইটিস্ট পার্টি আছে, ফার রাইটিস্ট পার্টি আছে। 27 জানুয়ারি 2025 জি মির্জা ফখরুল সহ বিএনপির একটা বড় গ্রুপ অফ পিপল হুট করে আমরা দেখলাম, আবিষ্কার করলাম সব চ্যানেলে ব্রেকিং নিউজ, চরমোনাই পীর সাহেবের অফিসে, এবং চরমোনাই পীর সাহেবের অফিসে বসে তারা বিরাট একটা জেস্চারে দুজন একসাথে দাঁড়াইয়া সংবাদ সম্মেলন করলেন, একটা বিরাট মেসেজ জাতিকে দেওয়ার চেষ্টা, একটা শর্তও দিল কয়েকটা 10 টাকা। আপনি দেখছেন না? এবং আপনাকে আরেকটা মজার তথ্য দেই, ওই দিনের জাস্ট কয়েকদিন আগে 22 জানুয়ারি 2025 খেলাফত মজলিসের অফিসে চলে গেলেন বিএনপির একটা বড় গ্রুপ অফ পিপল। তারা গিয়ে খেলাফত মজলিসের সাথেও একটা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করলেন। বিএনপিকে জিজ্ঞেস করা হলো কিসের জন্য ভাই যাচ্ছেন, তারা বললো ইসলামী দলগুলো, ফ্যাসিবাদ বিরোধী ইসলামী দলগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধির কাজ করছে বিএনপি। এই সম্পর্কটা কিসের জন্য বৃদ্ধি করতে গেছিলেন আপনি? আপনার সাথে যদি আজকে তারা যাইতো কোনো সমস্যা ছিল? একটু থামাই, আমি একটু বলি, একটু একটা তথ্য আছে, শেষ করে দিই। এই সম্পর্কটা যদি আপনার সাথে হয়ে যেত আজকে, তাইলে কেউ রাইটিস্ট হইতো না, সবাই সেন্টিস্ট হয়ে যেত। এনসিপির সাথে হয়েছে সেন্টিস্ট, এক লাস্ট তথ্যটা দিয়ে দিই, খেলাফত মজলিস 20 দলীয় জোটের সঙ্গী ছিল, কিন্তু আপনি জানেন কিনা জানি না, একটু রিকল করলে দেখবেন 20 দলীয় জোটের অন্যতম একটা সঙ্গী ছিল খেলাফত মজলিস। ওই তখন খেলাফত শব্দ নিয়ে কিন্তু আজকে যেভাবে আমাদের উপর খেলাফত চাপানো হচ্ছে, আমি ব্যাখ্যা দিয়ে দিই। আচ্ছা, ধরুন বিএনপির সাথে ইসলামী আন্দোলন গেল, খেলাফত মজলিস আসে, বিএনপি নির্বাচনে জিতলো, ওই সরকারের পলিসি কিভাবে চলবে? ওই সরকার চালাবে কে? বিএনপি চালাবে। বিএনপি চালাবে, মন্ত্রিত্ব দিতে পারে, 2-1টা না দিলে না দিতে পারে। আচ্ছা, এই জোট যদি যেতে, এই সরকার কে চালাবে? জামাত চালাবে। জামাত চালাবে, তাই তো? তাই হওয়ার কথা। জামাতের সাথে জামাতের আনডেমোক্রেটিক একটা পজিশন, কিন্তু ভাই আমি তো একটা বলি, একটু আসতে দেই, যে তাহলে আমি কিন্তু ডিস্টার্ব করি নাই, আমি একটা লাইন বলতে হবে, একটা লাইন বলতে করি নাই। ধরেন সরকার যদি গঠন হয়, আমি এটা যদি জনগণের ভোটে গঠন হয়, ইন্টারাপ্ট করি, আর সেই সরকার যদি জামাত চালায়, তাহলে জাহিদ ভাইদের সমস্যাটা কি? সমস্যা আছে, এটা তো ডেমোক্রেটিক প্রসেসে তারা নির্বাচিত, সমস্যা মানুষ ভোট দিয়ে নিন। না আচ্ছা, ট্রাম্পকে মাইরা নিছেন না, আমাকে বলতে হবে, আমাকে বলতে দিতে হবে কেন সমস্যা, সেটা বলছি। তাহসিন তো এখন জোটে গেছেন, মানে জামাতের ইলেকশন করে এমন লোকজনের সাথে টক শো করেছি প্রচুর। আমি তাদেরকে একটা প্রশ্ন ক্যাটাগরিক্যালি করেছি, আপনি যদি নির্বাচনে যেতেন, আপনি কি শরিয়া আইন কায়েম করবেন? আমার সাথে বলেছেন করবেন, আমি নাম তুলে তুলে বলতে পারি। বাংলাদেশে শরিয়া আইন করতে, মানে আপনি নির্বাচনে ম্যানিফেস্টোতে রাখবেন না, কিন্তু করবেন। আমি যেন তাদেরকে একটা কথা বলেছি, তাহলে বিএনপি কেন সেই শরিয়া আইন যারা কায়েম করতে চায় তাদের অফিসে, আবারও বলছি ওই সরকারটা, আবারও বলছি কারণটা বুঝতে হবে। দ্যাটস হোয়াট মাই কোশ্চেন। না কোনো সমস্যা নাই, আবারও বলছি, সমস্যা দুটো ডিফারেন্ট। ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি একজন লিবারাল ডেমোক্রেট হিসেবে পছন্দ করি না। ইসলামী আইডেন্টিটি পলিটিক্স করে, ইসলামী না,
আমি হিন্দুত্ববাদ, আমি প্রায় বলি যে ভারতে আমার ইউটিউব চ্যানেল বন্ধ আছে, কারণ আমি বিজেপির ঘোর সমালোচক। আমাকে জানানো হয়েছে, ভারত সরকার কমপ্লেন করেছে ট্রাম্পের পলিটিক্স ও হোয়াইট সুপ্রিমেসির পলিটিক্স করে, আমি নেই না, সেটা আমি পছন্দ করি না। কিন্তু আবারও বলছি, বিএনপির সাথে যখন বিএনপি যদি সরকার গঠিত হয়, ওটা একটা সেন্ট্রিস্ট পলিটিক্স করবে। কিন্তু জামাতের ক্ষেত্রে বললাম, আমার সাথে বসে বলে গেছেন যে তারা শরিয়া কায়েম করবেন, তাহলে খেয়াল করি আমরা মানে জামাতে কি খিলাফত চালাবে? জামাত খেলাফত না, খেলাফত এক জিনিস আর শরিয়া আইন কায়েম করা আরেক জিনিস। খিলাফত মজলিস কি জামাতকে চালাবে ক্ষমতায় গেলে? সেটা মনে হয় কিনা? না না না, আমি আবার একটু করে রাখি। জামাত যদি ক্ষমতায় যায়, তারা শরিয়া কায়েম করবেন বলে জামাতের এমপি ইলেকশন করছেন, এরকম কয়েকজন সদস্য আমাকে বলেছেন। তাই যদি সবার সমাবেশে বলছে না এই ধরনের কথাই, হয়তো পাশ দিয়ে বলছে, অন্য শব্দ ব্যবহার করছে। না না না, পার্থক্য আছে। এখন আজকে সময় নাই। আমি জামাতের গঠনতন্ত্র পুরো পড়ে আসা মানুষ, আমি যেহেতু এটা নিয়ে কাজ করছি, আমি আপনাকে পড়ে পড়ে শোনাতে পারতাম। আমরা শেষ করব। আমি একটা জাস্ট সিম্পল প্রশ্ন, মানে এটা যদি করতে পারেন, উনি যদি চায় তাহলে আমাকে ইয়েস করতে পারে। ধরে নেই এই জোট যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করে, শরিয়া আইন নিয়ে তো কেউ কোনো কথা বলছে না, জামাত বলে নাই কোথায়, এটা আনঅফিসিয়াল টক শো করেন, এটা তো এন্ডোর্স করে নাই। সেই ক্ষেত্রে এই সরকারকে, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে জাহিদ ভাইরা মেনে নেবেন? হ্যাঁ না বলেন। একটা শর্ত আছে, আমি জামাতের নেতাদেরকে একটা কথা বলেছি, আমি তাহসিনকেও বলছি, একটু শিওর, একটু এটা জরুরি প্রশ্ন, 2 সেকেন্ড। তাদেরকে নির্বাচনের আগে ঘোষণা করতে হবে পাবলিকলি ফ্রম দ্য টপ ম্যানেজমেন্ট যে আমরা যদি ক্ষমতায় যাই, আমরা শরিয়া আইন করব না। এই কথাটা আজ পর্যন্ত দলগুলো জনগণের চাওয়া পাওয়ার মতেই আগামী সরকার গঠন হোক, আমরা সে প্রত্যাশা করছি। জনগণ যাকে ভোট দিবে তারাই দেশ চালাবে। যাদের সে প্রত্যাশায় আজকে আমরা শেষ করছি। শুভরাত্রি।